আমাদের চ্যানেলের সমস্ত গল্পের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন। হরেবল উইকেন্ডে আজ আপনাদের জন্য সুমথনাথ ঘোষের লেখা গল্প গোপালপুরের বাগান বাড়ি। আজকের গল্পটি আমরা নিয়েছি সিগনেট প্রেস থেকে প্রকাশিত উপছায়া এই বইটি থেকে। আজকের গল্প পাঠে এবং গল্পের সূত্রধর আমি অতনু। শুরু হচ্ছে গোপালপুরের বাগান বাড়ি। গত বছর পুজোর সময় কোথায় বেড়াতে যাব স্থির করতে না পেরে হঠাৎ রওনা হলাম গোপালপুর। শুনেছিলাম সমুদ্র উপভোগ করতে হলে এর তুল্য ভালো জায়গা নাকি আর দুটো নেই ভারতবর্ষে। চিরদিন একা একা ঘুরে বেড়ানো আমার অভ্যাস, এবারও তার ব্যতিক্রম হলো না। কিন্তু মুশকিলে পড়লাম সেখানে পৌঁছে। এত ছোট জায়গা যে আগে থাকতে ব্যবস্থা না করে গেলে থাকবার স্থান মেলা যে একেবারে অসম্ভব, এটা জানা ছিল না আমার। অন্য সব স্থানে যেমন বেড়াতে গিয়ে নিজেই খুঁজে নি থাকার জায়গাটা, এখানেও সেই ভরসাতেই এসেছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত সকাল থেকে আশ্রয় খুঁজতে খুঁজতে যখন বেলা 12টা বেজে গেল, তখন আমার ধৈর্যচ্যুতি ঘটল। সকলের মুখেই এক কথা, এখানে থাকবার জায়গা কোথায় পাবেন, কত লোক প্রতিদিন এসে ফিরে যাচ্ছে। বাস্তবিক জায়গাটা খুবই ছোট, এতই ছোট যে গ্রামও বলা চলে না। চারিদিকে নুলিয়ানদের বস্তি, তার মধ্যে গুটিচারেক ছোট বড় হোটেল আর কিছু সংখ্যক পাকা বাড়ি, মোট এই সম্বল। হোটেলগুলো সব অ্যাংলো ইন্ডিয়ান আর অবাঙালিতে ভর্তি। বাকি বাড়িগুলো সব 2-3 মাস আগে থেকেই ভাড়া হয়ে যায়। এই জায়গাটা অ্যাংলো ইন্ডিয়ানদের খুব প্রিয়, তাই পথে ঘাটে ওদেরই দেখা যায়, বাঙালি কদাচিৎ চোখে পড়ে। বিরক্ত হয়ে অবশেষে সুটকেস আর বিছানা নিয়ে ফিরে এলাম বাস ধরে বেরহামপুর স্টেশনে চলে যাবার জন্য। বাস আসার তখনও দেরি আছে। একটা গাছের তলায় দাঁড়িয়ে অপেক্ষা করছি, এমন সময় এক ভদ্রলোক, যেমন রোগা তেমনই ঢ্যাঙা তেমনই ধবধবে গায়ের রং, পাজামার উপরে আদ্যির পাঞ্জাবি পরে পোস্ট অফিস থেকে কতগুলো চিঠিপত্র হাতে নিয়ে আসতে আসতে হঠাৎ আমার সামনে এসে থমকে দাঁড়ালেন। তারপর আমার মুখের দিকে তাকিয়ে বললেন, এ সময় কোথায় যাবেন? এখন তো কোনো ট্রেন নেই, তাছাড়া বাসও তো সেই 3টেই। মনের রাগ চাপতে না পেরে বলে ফেললাম, একটা আশ্রয় তো স্টেশনে পাবো, এভাবে গাছের তলায় দাঁড়িয়ে থাকতে তো হবে না। আমার গলার ঝাঁজ শুনেই ভদ্রলোক বোধহয় আমার মানসিক অবস্থাটা অনুমান করতে পেরেছিলেন, তাই আমার কাছে আরও একটু সরে এসে বললেন, জায়গা পেলেন না বুঝি থাকবার? এখানকার সবচেয়ে অসুবিধা এইটাই, কত লোক প্রতিদিন স্ত্রীপুত্র নিয়ে এসে যে এইভাবে ফিরে যান। আমি বললাম, মশাই অনেক দেশ ঘুরেছি, কিন্তু সত্যি কথা বলতে এরকম জঘন্য স্থান আর দুটো দেখিনি। এতই যদি স্থানের অভাব, তাহলে রেল কর্মচারী বিজ্ঞাপন দিয়ে লোক ডাকে কেন গোপালপুরের সমুদ্র উপভোগ করার জন্য? বুঝতে পারি না। ভদ্রলোক আবার একটু থেমে আমায় প্রশ্ন করলেন, আপনার নামটা কি জিজ্ঞাসা করতে পারি স্যার? নাম বলতে তিনি লাফিয়ে উঠলেন, আপনি ঘোষ আর আমি যে বোস, তাহলে আর ভাবনা কি, কুলীনস্য কুলীনগতি, চলুন আমার ওখানে উঠবেন। বলেই তিনি আমার মতের অপেক্ষা না করেই একটা মুটেকে ডাকলেন। মুটের পিছনে পিছনে আমরা দুজন গল্প করতে করতে চললাম। আমার আদি নিবাস কোথায়, কি চাকরি করি ইত্যাদি বলা শেষ হতে না হতে দেখি এক বিরাট বাগান বাড়ির ফটকের মধ্যে আমরা ঢুকে পড়েছি। ভদ্রলোক তখন আমায় বলতে শুরু করলেন, 20 বিঘে বাগানের মধ্যেই বাড়ি। এটা এককালে এক ধনী সাহেবের ছিল। উপস্থিত এর মালিক এক মারোয়ারি মহাজন, আমার শালা ইনকাম ট্যাক্সের উকিল। সে এটা বিনে পয়সায় আমাকে ব্যবস্থা করে দিয়েছে। বিরাট সেই বাগানটা পরিক্রমা করে আমরা যখন বাড়িটার সামনে এসে দাঁড়ালাম, তখন বিস্ময়ে আমি হতবাক। বাহ বলে থমকে দাঁড়াতেই ভদ্রলোক বললেন, এখনই হয়েছে কি, আগে এখানে সব দেখুন, তারপরে ওসব কথা বলবেন। সাদা কাঠের সিঁড়ি দিয়ে উপরে উঠতেই দেখি তিনি সত্যিই বলেছেন। কি অপূর্ব শোভা! সামনে নীল সমুদ্র আকাশের সঙ্গে মিশে রয়েছে। পিছনের গাছপালার মাথার উপর দিয়ে দেখা যায় অদূরে পাহাড়ের পর পাহাড়, বাঁ পাশে উঁচু উঁচু বালির স্তূপ।
তার মধ্যে সারি সারি ঝাউ গাছ, আর ডান দিকে বিরাট আমের বাগান। ভদ্রলোকের স্ত্রীর নাম মনিকা। মিস্টার বোস আমার সঙ্গে তার পরিচয় করিয়ে দিলে তিনি হেসে উঠে বললেন, বাবা, বাঁচলুম। এত বড় বাড়িতে যেন একা একা হাঁপিয়ে উঠেছিলুম, তবু তো একজন সঙ্গী পেলুম। কিন্তু ঠাকুরপো, একটি শর্ত ভাই করতে হবে আমার সঙ্গে। আমরা যতদিন না যেতে বলবো ততদিন তুমি এখান থেকে ছেড়ে বলো যাবে না। বললাম, এমন জায়গায় থাকতে পাওয়া তো সৌভাগ্যের কথা বৌদি। ভারী হাসি মুখে আমুদে মানুষ বৌদি। ওর স্বামী যেমন গম্ভীর, তিনি কিন্তু ঠিক তার বিপরীত। একবেলার আলাপে তিনি আমায় এমন আপন করে নিলেন যেন কতকালের জানাশোনা। বিকেল হলে বৌদি ও তার স্বামী আমায় নিয়ে ঘুরে ঘুরে বাগানটা সব দেখিয়ে শেষে একটি ফুল বাগানের মধ্যে নিয়ে এলেন। সুন্দর শ্বেতপাথরের বাঁধানো চত্বরের ওপর কয়েকটা শ্বেতপাথরের বেঞ্চি পাতা, আর মাঝখানে একটা বেদির ওপর শ্বেতপাথরের তৈরি এক পুরুষ মূর্তি। যেমন বলিষ্ঠ তেমনই সুন্দর তাকে দেখতে। তার নিচে লেখা মিস্টার জন রাইট। জন্ম ইংরাজি 1909 সালে, মৃত্যু 1944। একটি বেঞ্চিতে আমরা এক একজন করে বসে পড়লাম। অত বড় বাগানটা ঘুরে ঘুরে তখন আমরা সবাই ক্লান্ত ও অবসন্ন। মিস্টার বোস আমাকে বললেন, ইনি এর আসল মালিক। হঠাৎ এর মৃত্যু হয় এখানে, তারপর এর স্ত্রী নাকি এটা জলের দামে বিক্রি করে বিলেতে চলে যান। মূর্তিটার দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ আমার মনে হলো, এইখানে বসে একদিন মিস্টার রাইট আমাদের মতো তার স্ত্রী ও বন্ধু বান্ধব নিয়ে কত গল্পগুজব করেছেন। এমনি আরও কত কি ভাবতে ভাবতে বোধহয় একটু অন্যমনস্ক হয়ে পড়েছিলাম। সহসা আমার ডান দিকের গালের ওপর মনে হলো যেন কে গরম নিঃশ্বাস ত্যাগ করল। চমকে উঠে মুখটা ঘুরিয়ে নিতেই আমার সর্বাঙ্গ কাটা দিয়ে উঠল। ঠিক সেই মুহূর্তে বৌদি ও তার স্বামী কি চিন্তা করছিলেন জানি না, তাদেরও মুখে কোনো কথা ছিল না। তারাও নিস্তব্ধ হয়ে বসেছিলেন। আমার ঘাড়টা ফিরিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখলাম ওরাও দুজনে যেন হঠাৎ সচকিত হয়ে উঠলেন। পিছনেকার উপস্থিতি অনুভব করে ক্ষিপ্র গতিতে একবার পশ্চাৎ দিকে তাকালেন, কিন্তু মুহূর্তে সে ভাবটা কেটে গেল। আমি বললাম, কি হলো? বৌদি ছোট্ট একটু হাসি ঠোঁটের কোণে চেপে নিয়ে জবাব দিলেন, সমুদ্রের যা হাওয়া, সব সময় মনে হয় যেন কে সঙ্গে সঙ্গে ঘুরছে না ঠাকুরপো? বললাম, আপনার তো কদিনে অভ্যেস হয়ে গেছে, নতুন লোকের পক্ষেই অসুবিধা। তাহলে আপনার মনের কথাটাও ধরে ফেলেছি, কি বলুন? ধরেছেন ঠিকই, তবে ওসব ভূত প্রেত আমি কোনোদিনই বিশ্বাস করি না। ভয় জিনিসটা মানুষের নিজের সৃষ্টি, এই আমার ধারণা। মিস্টার বোস যেন আমার কথাটা লুফে নিলেন, বললেন, আমিও ভাই সবসময় তোমার বৌদিকে এ কথাই বলি। প্রথমটা এসে বেশ 2-4 দিন ওর গাটা যে ছমছম করেনি তা নয়। যাও, বাজে কথা বলতে হবে না। আমি যেন কচি খুকি। তবে এত বড় বিরাট বাড়িটা খা খা করে চোখের সামনে। কেবল আমরা দুটি প্রাণী থাকি ওপরে। নিচের দিকে রাধুনি, ঝি, মালি কোথায় কে থাকে তার ঠিক ঠিকানা নেই। বলতে বলতে তিনি উঠে দাঁড়ালেন। তখনও সন্ধ্যার দেরি ছিল। আমি বললাম, বড় সুন্দর এই জায়গাটা, আর একটু বসুন না বৌদি। বৌদির কণ্ঠে প্রতিবাদ ওঠে, না ভাই, এ জায়গায় বড় সাপের ভয়। সন্ধে হলে তাই কেউ বাগানে পা দেয় না। দেখছো না চারিদিকে কেয়া গাছের কীরকম ঝোপ। আর কোনো কথা না বলে আমরা তিনজনেই চলতে শুরু করলাম। প্রথমে আমি, তারপর মিস্টার বোস এবং সর্বশেষে বৌদি। কয়েক পা অগ্রসর হয়েছি, এমন সময় বৌদি ও বাবা গো বলে আতকে উঠলেন। কি হলো কি হলো কি হলো বলে দুজনে ঘুরে দাঁড়াতেই দেখি শাড়ির আঁচলটা কে যেন কেয়া গাছের আড়াল থেকে টেনে ধরেছে। তাকে যেন সেখান থেকে চলে আসতে দিতে চায় না। বৌদির ভয়ার্ত মুখে নিমেষে রক্ত ফিরে এলো। তিনি বললেন, কিছু হয়নি, এই হাওয়ার জ্বালায় জ্বলে পুড়ে মলুম। দাও তো ভাই আঁচলটা কাটা থেকে ছাড়িয়ে। দেখো পরোপকার করতে গিয়ে আবার হাতে যেন কাটা ফুটিয়ে বসো না। সত্যি সমুদ্রের তীরে যে বাস করেনি, প্রথম প্রথম তার ভয় লাগবে বই কি।
মনে আছে প্রথম রাত্রে একেবারে ঘুমোতে পারিনি। বাইরে ঝাউ গাছগুলোর মাথায় সমুদ্রের হাওয়া যেন গুমড়ে গুমড়ে আর্তনাদ করছিল। এই মনে হয় কে যেন জানলা ঠেলছে, পরেক্ষণেই বুঝি কে যেন দরজায় ধাক্কা দিচ্ছে। কে কে বলে চিৎকার করে বিছানায় ধর্মর করে উঠে বসতেই ওপাশের ঘর থেকে মিস্টার বোস সাড়া দেন। ভয় পাবেন না মিস্টার ঘোষ, ও লোক নয়, সমুদ্রের হাওয়া। ওর নাম ওজন, যা মানুষের দেহে বল সঞ্চার করে। বলা বাহুল্য 2-4 দিনের মধ্যেই শব্দগুলো আমার অভ্যস্ত হয়ে গেল। কিন্তু বৌদি টেবিলে খেতে বসে এই নিয়ে আমায় সবসময় খোঁচা দিতেন। এই আপনি বীর পুরুষ, সাহসী। বৌদির কাছে এই বদনামটা ঘোচাবার জন্য মনে মনে একটা সুযোগের অপেক্ষা করতে লাগলাম। একদিন সমুদ্র থেকে বেরিয়ে ফিরে দেখি বৌদির মুখ ভার এবং মিস্টার বোস খুব চিন্তিত। ব্যাপার কি প্রশ্ন করতে বৌদি একেবারে ঝেঁজে উঠলেন। বললেন, এখনকার ঝি চাকরগুলো বড্ড নেমো খারাম। ঝিটা তো ছেলের নাম করে 4 দিনের জন্য ছুটি নিয়ে কাল চলে গেছে। আজ আবার রাধুনিটা বলছে তার নাকি বাপ মরো, তাকে দেখেও পরশু ফিরে আসবে। অথচ কাল লক্ষ্মী পূর্ণিমা, সারা দিন উপোস করে থেকে রাত্রে গোপাল মন্দিরে পুজো দিয়ে তবে আমি জল খাবো। এ টোকাটা কিছু ছুতে নেই। আমি বললাম, ও এই কথা, আচ্ছা আমি এখনই রাধুনিকে বুঝিয়ে রাজি করাচ্ছি, আপনি কিছু ভাববেন না। মধ্যে মধ্যে ওকে আমি 2-4 আনা বকশিস দিতাম। দিনে 10-12 কাপ চা খাওয়া আমার অভ্যাস। সে ঠিক ঠিক সময়ে ওপরে আমার ঘরে পৌঁছে দিয়ে আসতো। তাই মিস্টার বোস বললেন, দেখো ভাই, তুমি বোঝাতে পারো কি না, আমরা স্বামী স্ত্রী হার মেনেছি। আমি রান্নাঘরে গিয়ে প্রথমেই 2 টাকা ওর হাতে গুজে দিয়ে তারপর আসল কথাটা পারলাম। বললাম, অন্তত কাল লক্ষ্মী পূর্ণিমার দিনটা তুমি থেকে যাও। রাধুনি তার গোলগাল চোখ দুটো আমার মুখের ওপর রেখে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, 2 টাকা কেন, 50 টাকা দিলেও কাল রাতে আমি এ বাড়িতে কাজ করব না। কেন, কি ব্যাপার তোমার বলো তো? সে এবার ফিস ফিস করে আমায় বলল, জানেন বাবু, লক্ষ্মী পূর্ণিমার রাতে সাহেব ভূতটা ওই মূর্তি থেকে এসে ঘরগুলোতে ঘুরে বেড়ায়। থরথর করে তার গলার ভেতর যেন কি কাঁপতে থাকে। মুখের ওপর একটা আঙুল চেপে ধরে সে বলে উঠল, হে জগন্নাথ। তারপর একটু চুপ করে থেকে রাধুনিটা আমায় ফিস ফিস করে বলল, যদি ভালো চান তাহলে আপনিও এ বাড়ি ছেড়ে পালান। বৌদিদের ঘরে এসে এই কথাটা বলে খুব একচোট আমি হাসতে লাগলাম। মিস্টার বোসও আমার হাসিতে যোগ দিলেন। কিন্তু বৌদি চুপ করে কি যেন চিন্তা করতে লাগলেন। মালিটা কদিন আগেই ছুটি চেয়ে নিয়েছিল তার কাছে। ওই লক্ষ্মী পুজোর রাত্রে বাড়ি চলে যাবে। বৌদি বুঝি তখন সেই চিন্তাটাই করছিলেন। একটু পরে দেখি আমরা 3 জনেই চুপ করে আছি, কারোর মুখে কোনো কথা নেই। আমি বললাম, কুছ পরোয়া নেই বৌদি, আমি কাল রান্না করে সকলকে খাওয়াবো। ও বিদ্যেটা আমার জানা আছে, বিদেশে গিয়ে বহুবার রান্না করে খেয়েছি। এই সামান্য ব্যাপার নিয়ে চিন্তা করে আপনাকে শরীর নষ্ট করতে হবে না। শুধু মুখের কথা নয়, বৌদিকে দিয়ে প্রতিজ্ঞা করিয়ে নিয়ে তবে ছাড়লাম। পরের দিন যথারীতি উপবাস করে থেকে সন্ধ্যের আগে বৌদি তার স্বামীকে নিয়ে গোপালজির মন্দিরে পুজো দিতে চলে গেলেন। আর আমি রান্নাঘরে উনুন জেলে রাঁধতে শুরু করলাম। বেচারি বৌদি সারাদিন না খেয়ে রয়েছেন। যাতে পুজো দিয়ে এলেই খেতে দিতে পারি সেই জন্য আমি আরো বেশি তাড়া করছিলাম। বেগুন ভাজা, আলুর দম তৈরি করে লুচির ময়দা মেখে লেচি কেটে একটা কাচের রেকাবিতে সাজিয়ে রেখে যখন ঘর থেকে বেরিয়ে এলাম, তখন সন্ধ্যের অন্ধকার গাছপালার মাথা থেকে নেমে মাটির বুকে যেন চেপে বসেছে। সন্ধ্যা উত্তীর্ণ হয়ে যে এতটা রাত হয়েছে বুঝতে পারিনি। বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৌদিদের এত দেরি হচ্ছে কেন ভাবছি, এমন সময় হঠাৎ রান্নাঘর থেকে বাসন কোসন নাড়ার শব্দ কানে এলো। বিড়াল ঢুকলো নাকি? ছুটে গিয়ে দেখি কোথায় বিড়াল, তবে শব্দ করল কে? কথাটা মনে আসার সঙ্গে সঙ্গে গায়ে কাঁটা দিয়ে উঠল। সমুদ্রের হাওয়া তো এ ঘরে ঢুকবার উপায় নেই, 3 দিক বন্ধ দেওয়াল দিয়ে। তবে ঘরে শিকল টেনে দিয়ে
আবার বাইরে এসে দাঁড়ালাম। বৌদিরা এত দেরি করছেন কেন? ওই বুঝি তারা আসছেন। ফটকটা বাড়ি থেকে অনেকটা তফাতে, তাই দু এক পা করে সেদিকে এগিয়ে যাব কিনা ভাবছি, এমন সময় ঝাউ গাছের শো শো আওয়াজ ভেদ করে মনে হলো যেন কারোর ভারী জুতোর শব্দ কাঠের সিঁড়ি বেয়ে উপরে উঠে যাচ্ছে। কে 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 বলতে বলতে আমিও যেই সিঁড়ি দিয়ে ছুটে উপরে উঠছি, অমনি দমাস দমাস করে দরজা জানলাগুলো শব্দ করে উঠল। থরথর করে আমার বুকের ভেতরটা যেন কেঁপে উঠল। সঙ্গে সঙ্গে আমি ঘরের সব আলোগুলো সুইচ টিপে জ্বালিয়ে দিলাম। এতে আমার সাহস ফিরে এলো বুকে। বৌদিরা জানলা দরজা বন্ধ না করেই চলে গিয়েছিলেন, তাই হাওয়ায় ওই রকম শব্দ হচ্ছিল। আমি তখন একে একে সব বন্ধ করে আবার রান্নাঘরে ফিরে এলাম, মনটাকে কাজের ভেতর ডুবিয়ে রাখার জন্য। আর অপেক্ষা না করে এবার লুচিগুলো ভেজে ফেললাম। অবশ্য ভাজা শেষ হবার আগেই বৌদিরা এসে পড়লেন। বৌদি রসিকতা করে বললেন, কি ঠাকুরপো, রান্না হয়েছে? বড্ড খিদে পেয়েছে যে। বললাম, সব তৈরি, দেখে যান। আমি যে কিরকম ভয় পেয়েছিলাম সে কথা একেবারে চেপে গেলাম। বৌদি হাসতে হাসতে রান্নাঘরে ঢুকে অবাক হয়ে গেলেন। বললেন, সত্যি আপনি কি সুন্দর গোছ করে রেঁধেছেন। বৌদি কিন্তু সেদিন প্রতি রাতের মতো আমাদের সঙ্গে এক টেবিলে বসে খেতে চাইলেন না। বললেন, আজ যখন ব্রত করছি তখন আলাদাভাবে ঘরে বসেই খাবো। তোমরা দুজনে টেবিলে বসে খেয়ে নাও ঠাকুরপো, আমি তোমাদের খাইয়ে তারপর খেতে যাব। আমি বললাম, তা হবে না, আপনি সারাদিন উপোস করে রয়েছেন, আপনি বরং আগে খেয়ে নিন। বৌদি এতে রাজি হলেন না। বললেন, বেশ, তাহলে আপনারা এ ঘরে খেতে বসুন, আমিও ও ঘরে বসি। একসঙ্গেই খাওয়াটা চলুক, তবে দু জায়গায়। আচ্ছা, তাই হোক। বলে আমরা দুজনে টেবিলে খেতে বসলে বৌদি তার ঘরে গিয়ে ঢুকলেন। আমরা দুজনে টেবিলে বসে যখন খাচ্ছি, সহসা আমার মনে হলো যেন আমাদের মাঝখানে যে চেয়ারটায় বৌদি বসে খেতেন সেখানে একটা অশরীরীর মূর্তি বসে রয়েছে। তাকে চোখে দেখতে পাচ্ছি না বটে, তবে তার অদৃশ্য দেহের স্পর্শ যেন একটু নড়লেই আমার গায়ে লাগবে। মনের ভয় ঢাকার জন্য খেতে খেতে গল্প শুরু করে দিলাম মিস্টার বোসের সঙ্গে। এইভাবে বেশ ধীরে ধীরে গল্প করে খাওয়া যখন প্রায় শেষ হয়ে এসেছে, তখন চো চো করে গ্লাসের জলটা এক নিঃশ্বাসে শেষ করে মিস্টার বোস ডাকলেন তার স্ত্রীকে। মনিকা, মনিকা, এক গ্লাস জল দিয়ে যাও তো। এ কি, সব চুপচাপ, কোনো সাড়া নেই কেন ঘরের ভেতর? কেমন সন্দেহ হলো আমার। খপ করে তাই উঠে গেলাম বৌদির ঘরের দিকে, কিন্তু দরজার সামনে পা দিয়েই আমি চেঁচিয়ে উঠলাম, মিস্টার বোস, শিগগিরই আসুন, বৌদি অজ্ঞান হয়ে পড়ে আছেন ঘরের মেঝে। এ কি, তার খাবার থালা গ্লাসগুলো সব কোথায় গেল? তাই তো। বলে একবার ঘরের চারিদিকে চোখ বুলিয়ে নিয়ে আমি সঙ্গে সঙ্গে ছুটলাম বাগানের দিকে। পাথরের মূর্তিটা সেখানে আছে কিনা দেখতে হবে। মিস্টার বোস তখনই বৌদির চোখে মুখে জল দিয়ে পাখার হাওয়া করতে বসলেন। লক্ষ্মী পূর্ণিমার রাত, জ্যোৎস্নায় সমস্ত বাগানটা যেন আলোকিত হয়ে আছে। সেই চাতালটার কাছে যেতেই আমার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত খাড়া হয়ে উঠল। এ কি, সেই মূর্তিটা তো নেই, কোথায় গেল সেটা? তবে কি রাধুনিটা যা বলেছিল সব সত্যি? সত্যিই কি ভূত আছে? আর যেন ভাবতে পারলাম না। হাত পা ঠক ঠক করে কাঁপতে লাগলো। কোনো রকমে ঘরে এসে যখন পৌঁছালাম, তখন বৌদির চৈতন্য ফিরে এসেছে, আর মিস্টার বোস তাকে জিজ্ঞেস করছেন, কি হয়েছিল তোমার? বৌদি বলছিলেন, কি হয়েছিল মনে নেই, তবে একটা বিরাট সাহেবের ছায়ামূর্তি এসে আমার খাবারের থালার সামনে যেন দাঁড়িয়েছিল, এইটুকুই মনে আছে শুধু। দেখ, ওসব তোমার মনের ভুল। আমি বললাম, না, ভুল নয়, সত্যি সে মূর্তিটা ওখানে নেই।
এইমাত্র আমি দেখে এসেছি। কি বলছো তুমি বাজে কথা? বলে বড় বড় চোখ তুলে মিস্টার বোস আমার দিকে তাকাতে আমি বললাম, বিশ্বাস না হয়তো চলুন, হাতে হাতে যদি প্রমাণ চান। মিস্টার বোস ও বৌদিকে সঙ্গে নিয়ে তখনই সেখানে গেলাম। কিন্তু এ কি? তবে চোখের ভ্রম, ওই তো রয়েছে সেই মূর্তিটা ঠিক সেই জায়গায়, তেমনই। মিস্টার বোস বললেন, তোমরা দুজনে সেই রাধুনির কথা শুনে ভয় পেয়ে গিয়েছিলে, তাই ভুল দেখেছো। তাহলে খাবারগুলো কোথায় গেল? কোথায় সেই থালা গ্লাস? তাই তো, বলে মিস্টার বোস চিন্তা করতে লাগলেন। পরদিন সকালে উঠে দেখি খাবারের থালা গ্লাস নিচের একটা গুদাম ঘরে, যেখানে কতগুলো ভাঙা টেবিল, চেয়ার ও কাঠের জিনিসপত্র পড়েছিল, তার মধ্যে একটা পায়া ভাঙা পুরনো মেহগানি টেবিলের ওপর ছড়ানো রয়েছে। আর সেই টেবিলের এক কোণে অনেক দিনের বিবর্ণ রঙে মিস্টার রাইটের নাম লেখা। শুনলেন গোপালপুরের বাগান বাড়ি। রচনা সুমথনাথ ঘোষ। মিস্টার বোসের চরিত্রে অমিত, বৌদির ভূমিকায় রিক্তা, রাধুনী, রিম্পা এবং গল্প পাঠ অতনু। এডিটিং, সাউন্ড অ্যান্ড পোস্টার ডিজাইন অতনু। শেষ হলো গোপালপুরের বাগান বাড়ি। আমরা আবার ফিরে আসব নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন হরিবল উইকেন্ড।